বিকেলে ড্রয়িং রুমে বসে নিনজা খেলছি আর নুডলস খাচ্ছি, হঠাৎ কলিং বেলের শব্দ হওয়ায় দরজা খুলে দেখি। আরে ফারিয়া, তুই? কেমন হলো সারপ্রাইজটা? ভাব নিয়ে ফারিয়া বলল। এক্সিলেন্ট, আমি ভাবতেই পারিনি তুই আসবি। এই আমাকে একটা চিমটি কাটতো, আমি স্বপ্ন দেখছি না তো? না জানু তুই স্বপ্ন দেখছিস না, আমি সত্যি সত্যিই এসেছি। এটা বলে জোরে করে আমাকে চিমটি দেওয়ায়। আউচ! ওমা গো! এই ধ্যাতো, এত জোরে কেউ চিমটি দেয়? মাংস মনে হয় তুলে নিয়ে গেছিস। কাদো কাদো ফেস করে বললাম। সরি সরি, আমার কি দোষ, তুই তো বললি। ফারিয়ার কথার মাঝে মম এসে, ঈশিতা কে এসেছে? মম, ফারিয়ার কথা তোমাকে বলেছিলাম না, ও হলো সেই ফারিয়া। ও তুমিই ফারিয়া? ঈশিতা তো সব সময় তোমার কথা বলে, আজ মেডিকেলে যেতে পারেনি, তোমার সাথে দেখা হবে না এই নিয়ে সারাদিন কত যে আফসোস করেছে। কেমন আছো তুমি? তোমার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে আন্টি। লাজুক হেসে ফারিয়া বলে। তোমারা বসে গল্প করো, আমি নাস্তা আনছি বলে মম কিচেনে চলে যায়। আমি ফারিয়াকে আমার রুমে নিয়ে আসি, ও ঘুরে ঘুরে সবকিছু দেখতে থাকে। ঈশিতা, তোর রুমটা আমার খুব পছন্দ হয়েছে, ডেকোরেশনটাও নাইস। আমাদের গল্পের মাঝে মম এসে খাবার দিয়ে যায়। খাবার খেতে খেতে ফারিয়া হঠাৎ বলে, এই ঈশিতা, তোদের পুরা ফ্ল্যাটটা আমাকে ঘুরে দেখা। ফারিয়াকে সবকিছু দেখাচ্ছি, ও উৎসুকভাবে সবকিছু দেখছে আর বকবক করেই চলছে। অবশেষে আমরা ছাদে আসলাম। রেলিংয়ে হেলান দিয়ে আমি দাঁড়িয়ে আছি। ফারিয়ার দৃষ্টি নিচে ফুলের বাগানের দিকে। এই ঈশিতা, সাহেল ভাইয়া তোকে ফোন করেছিল? সাহেল ভাইয়া আমাকে? কই না তো, আর কেন ফোন করবে? ভ্রু কুচকে আমি বললাম। আসলে সাহেল ভাইয়া আজকে আমার কাছ থেকে তোর মোবাইল নাম্বার নিয়েছে। ওনার সাথে ইহান ভাইয়ারাও ছিল। প্রথমে তোর পায়ের কি অবস্থা সেটা জিজ্ঞেস করে, তারপর নম্বর চাইল। সেই জন্য বলছি যে ফোন দিয়েছে কিনা। না, দেয়নি। আমার কথার মাঝে দেখি নিশি ছাদে আসছে। কেমন আছো ঈশিতা? নিশির প্রশ্নে আমি অবাক হয়ে যাই, আমি ওর থেকে সিনিয়র হব, তাও অবলীলায় আমার নাম ধরে সম্বোধন করছে। আমি ওর দিকে ছোট ছোট চোখ করে বলি, হ্যাঁ ভালো আছি, তোমার কি অবস্থা? এই তো আমি বিন্দাস আছি, বলে ফিক হেসে ফেলে নিশি। ঈশিতা, জানো গতকাল থেকে আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ওর কথা শুনে আমি আর ফারিয়া কপাল কুঁচকে তাকিয়ে আছি, কি এমন ইম্পর্টেন্ট প্রশ্ন এত ঘুরছে ওর মাথায়। আমরা আজ 5 বছর হলো ইহানদের বাসায় উঠেছি, কখনো তো তোমাদের দেখিনি আসতে। আর আন্টির কাছ থেকে তোমাদের নিয়ে কখনো কিছু বলতে শুনিনি। ইয়ার সাথেও কত গল্প করি, ইয়াও তো কখনো বলেনি ওর কাজিন আছে ঢাকায়, কারো আত্মীয় আছে, এটা কি ঢাকঢোল পিটিয়ে বলে বেড়ানোর কথা? প্রশ্নটা নিশির কাছে ছুড়ে দেই। সেটা না হয় বুঝলাম না, বলল, তাইলে তোমরা কখনো আসনি কেন? ভাইয়ার আমার পড়াশোনা, ডাডের অফিস, এসবের মাঝে আসাটা হয়ে ওঠেনি। ওহ! নিশি ঠোঁট উল্টিয়ে বলে। নিশিকে স্বাভাবিকভাবে বললেও আমার মনে একটা খটকা রয়ে যায়। আমি কেন জানতাম না আমার নিজের খালামনি আছে। আমার এসব ভাবনার মাঝে ফারিয়া বলে উঠে, ইহান ভাইয়া তোর কাজিন হয়? আমার কাছেও তো বলিসনি, কেন? ধ্যাত, তুইও দেখছি ওই নিশিটার মতো প্রশ্ন করতে শুরু করলি। আচ্ছা নে, বলতে হবে না, হ্যাপি? ফারিয়া সন্ধ্যার আগে বাসায় চলে যায়। আমি, মম অনেক করে বলেছিলাম থাকতে, তবুও থাকেনি। আন্টি নাকি বকা দিবে, কোথাও রাত থাকা এলাও করে না। পরের দিন মেডিকেলে আসছি, মম নিষেধ করেছিল, তাও জোর করে আসছি। চারিদিকে চোখ বুলিয়ে ফারিয়াকে খুঁজছি।
ফারিয়া এখনো আসেনি। গেটের দিকে তাকাতেই দেখি ইহান আসছে। এক হাতে এপ্রন আর অন্য হাতে ফোন কানে ধরে আছে, কারো সঙ্গে কথা বলতে বলতে আসছে। আমি আমার দৃষ্টি নিচের দিকে নামিয়ে নিলাম। আমাকে পাশ কাটিয়ে গটগট করে চলে গেল, এমন ভান করে গেল মনে হয় আমাকে দেখতেই পায়নি। কিছুক্ষণ পর ফারিয়া আসছে। এই রিকশার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে লেট হয়ে গেল, সরি। অপরাধীর দৃষ্টিতে ফারিয়া বলল, আচ্ছা ঠিক আছে, এবার তাড়াতাড়ি ক্লাসে চল, না হলে এনাটমি ক্লাসটা মিস যাবে। দুজনে ক্লাসে চলে গেলাম। ইহানদের আজকে ক্লাস টেস্ট ছিল। প্রশ্ন এত জটিল করেছে মোবারক স্যার, মনে হচ্ছে ব্যাটারে কাছে পাইলে পানিতে চুবাইতাম, এত কঠিন কেউ করে? আহিলের কথা শুনে সবাই ফিক করে হেসে ফেলে। ফাজলামি কমায় দিয়ে পড়ালেখায় মন দে, তাহলে আর কঠিন মনে হবে না। আর কাউকে চুবানির কথা বাদ দে, এইভাবে চললে বেটা তুই নিজেই পরীক্ষায় নাকানি চুবানি খাবি। ইহান আহিলকে উদ্দেশ্য করে বলে। ইহান একদম ঠিক বলেছে, আমি ওর সাথে সহমত পোষণ করছি, লিজা বলল। আরে লিজা বেইবি, তুমিও সাহেল আর ইহানের মতো কথা শুরু করে দিলে। এই আহিল, একদম আমাকে বেইবি ফেইবি বলবি না, রাগান্বিত সুরে লিজা আহিলকে বলে। ওকে ওকে, কুল ডাউন বেইবি বলে আহিল জিভে কামড় দেয়। লিজা চোখ বড় বড় করে তাকায়। ইহান দুজনের মাঝে দাঁড়িয়ে বলে, তোরা এই ঝগড়া ঝাঁটি থামা, আর ক্যান্টিনে চল, গরম পড়ছে খুব, চল লাচ্ছি খাই। আহিল বলে, একদম ঠিক বলেছিস মামা, চল এই গরমে লাচ্ছি খেয়ে একটু ঠান্ডা ঠান্ডা কুল কুল হই। কি বলো বেইবি? লিজা আহিলের দিকে তেড়ে আসতে নিলে ইহান ওর হাত ধরে থামিয়ে দেয়। ইহান, সাহেল ওরা দুজনে ভালো করেই জানে আহিল লিজাকে খেপানোর জন্য এমনটা করে। ক্লাস শেষে আমি আর ফারিয়া ক্যান্টিনে যাই, এই আজকে তো খুব গরম পড়ছে, চল আইসক্রিম খাই। ঈশিতা তুই গিয়ে বস, আমি আইসক্রিম আনছি, সেদিনের মতো যদি কোনো অঘটন ঘটাস তুই, তাই আজকে আমি আনছি, তুই একটা টেবিলে গিয়ে বসো। আমি আশেপাশে তাকিয়ে ফাঁকা টেবিল খুঁজছি তখন, এই ঈশিতা কেমন আছো? তাকিয়ে দেখি সাহেল ভাইয়া প্রশ্নটা করছে। আলহামদুলিল্লাহ, জি ভালো আছি। কিছু মনে না করলে তুমি আমাদের টেবিলে বসতে পারো, সাহেল ভাইয়া কথাটা বলে। আমি কিছু বলার আগেই লিজা বলে উঠল, এই সাহেল তুই ওকে কেন আমাদের টেবিলে ঢাকছিস? আমরা সবাই এখানে সিনিয়র, আর ও জুনিয়র হয়ে কেন আমাদের আড্ডায় আসবে? আরে প্রিন্সেস ডায়না, ঈশিতা বসলে তোমার খাবার কম পড়বে না। তুমি চাইলে আমি তোমার জন্য বেশি করে অর্ডার দেব, লিজা বেইবি। 32 পার্টি দাঁত বের করে আহিল বলল, ডোন্ট কল মি ডায়না। আমার সুন্দর নাম আছে, সেই নাম ধরে ডাকবি, নইলে ডাকবি না আজে বাজে সব নামে। এ কি বলছো তুমি বেইবি? ডায়না হলো সেই বিখ্যাত রমণী, মরে গিয়ে ভূত হয়েও এখনো হাজারো যুবকের ক্রাশ। বিখ্যাত সেই নামে ডাকলেও তোমার পছন্দ হয় না বেইবি? বারবার বেইবি বেইবি বলা বন্ধ করবি, আমি তোর কোনো জন্মের বেইবি লাগি? লিজা দাঁতে দাঁত চেপে বলে। তুমি যদি চাও তবে এই জন্মেরই হতে পারো। আহিলের কথা শুনে ইহান, সাহেল সহ বাকি সবাই মুখ টিপে হাসছে। টু বিল্ড ক্যাসেলস ইন দ্য এয়ার, আকাশ কুসুম ভাবা, বন্ধ কর ভাই প্লিজ, 2 হাত জোর করে লিজা বলে। আর মনে মনে বলে, যার বেইবি জান্টুস হতে চাই সেই এসব বলে না দুঃখী ফেস করে। ফোঁস করে নিঃশ্বাস ত্যাগ করে লিজা। ইহান ভাবলেশহীনভাবে একমনে লাচ্ছি খেয়ে যাচ্ছে। তখনই ফারিয়া এসে, এই ঈশিতা এখনো বসিসনি কেন? সামনে ওদের সবাইকে দেখে বলে, ওহ আপনারা সবাই। আমি সাহেল ভাইয়াকে বলি, ভাইয়া আমি আর ফারিয়া অন্য টেবিলে বসছি, সমস্যা নেই, আপনারা থাকুন। ফারিয়া বার্গার খাচ্ছে আর আমি আইসক্রিম খাচ্ছি। এই ইহান, কালকে আমি ফারিয়ার কাছ থেকে যে ঈশিতার নম্বর নিলাম না, তোর সামনেই তো সেভ করে রাখলাম।
কিন্তু বাসায় গিয়ে ফোন করতে যাব তখন দেখি নম্বরটা নেই, টাচ লেগে ডিলেট হয়েছে নাকি? বুঝতে পারছি না কি করে হলো। সাহেলের কথা শুনে ইহানের কাশি শুরু হয়, খুক খুক করে কাশতে থাকে। আহিল মিটমিট করে হাসতে থাকে। লিজা পানির গ্লাস এগিয়ে দেয়, ইহান ঢকঢক করে সব পানি সাবার করে দেয়। আরে আস্তে খা ভাই, এত তাড়াহুড়ো কিসের? সাহেল ইহানকে উদ্দেশ্য করে বলে। ইহান বলে আমার খাওয়া শেষ, আমি আসছি, তোরা থাক। আমারও শেষ, আমিও যাব বলে লিজা উঠে দাঁড়ায়। এক এক করে ওরা সবাই যাওয়ার জন্য বের হয়। ইহান ভেতরের চেয়ারে বসার জন্য সবার পিছে থাকে। হঠাৎ আমার সামনে কেউ টিস্যু ধরল, দেখি ইহান আমার মুখের দিকে ইশারা করল, আর টিস্যুটা আমার হাতে ধরিয়ে দিয়ে কোনো কিছু না বলেই গটগট করে চলে গেল। ফারিয়া অবাক হয়ে তাকিয়ে আছে, আর আমি তখন ফোনটা মুখের সামনে ধরলাম, দেখি আইসক্রিম লেগে আছে আমার মুখে। টিস্যু দিয়ে মুখ মুছার সময় ফারিয়া চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে বলে, ইহান ভাইয়া তোর অনেক কেয়ার করে। ওর কথায় আমি তাজ্জব বনে যাই। কেয়ারের কি দেখলি তুই? সেদিন তোর পায়ে ঔষধ লাগিয়ে দিল, তোকে বাসায় পৌঁছে দিল, আবার এখন টিস্যু পেপার। ফারিয়ার বলার মাঝেই আমি বললাম, স্টপ ফারিয়া, এগুলো জাস্ট ফর্মালিটিজ, এছাড়া তেমন কিছুই না। আচ্ছা, সময়ই বলে দিবে ফর্মালিটিজ না অন্য কিছু। ফারিয়া ঠোঁট কামড়ে ধরে মিটমিটে হেসে বলল, ওকে ফাইন, চল এবার উঠি, বাসায় যাব, দেরি হয়ে যাচ্ছে, বলে ফারিয়াকে টানতে টানতে ক্যান্টিন থেকে বেরিয়ে আসলাম। রিকশার জন্য গেইটের সামনে আমি আর ফারিয়া দাঁড়িয়ে আছি, তখন দেখি ইহান বাইকে বসে, লিজা, আহিল পাশে দাঁড়িয়ে আছে। লিজা ইহানকে বলে, ইহান আমাকে নিতে, আমার গাড়ি এখনো আসেনি, তুই আমাকে বাসায় নামিয়ে দিয়ে আয় না প্লিজ। তোকে আমার বাইকে বসালে আমার বউ রেগে যাবে। আর চোখে আমার দিকে তাকিয়ে কথাটা ইহান বলে। ইহানের কথা শুনে আমি অবাক হয়ে যাই, ও কাকে উদ্দেশ্য করে কথাটা বলল? লিজা তখন বলে, তোর বউ মানে? কোথা থেকে তোর বউ আসলো? আছে তো আমার বউ, 5টা না 10টা না, আমার একটা মাত্র ভবিষ্যৎ পিচ্চি বউ। ইহানের উত্তর শুনে আমার ভাবনা আরও বেড়ে যায়। তখন লিজা বলে, যাক বাবা, ঠিক আছে, আমি আরও কি নাকি ভাবছিলাম। তোমার ভাবাভাবি শেষ হলে লিজা বেইবি তুমি আমার সাথে যেতে পারো, আমি তোমাকে লিভ দেব। আহিলের কথা শুনে লিজা বলে, আমি পায়ে হেঁটে বাসায় যাব, তাও তোর মতো ফাজিলের সাথে নয়। মশার মতো হয়ে তোমার চারপাশে থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো দিলে কয়েল জ্বালিয়ে। ভীতু ফেস করে আহিল লিজাকে বলে। সালফিউরিক অ্যাসিডের মধ্যে সোডিয়াম ক্লোরাইড দেওয়ার সাথে সাথে যেমন ছ্যাতো করে শব্দ করে উঠে, ঠিক তেমনি আহিলের কথা শুনে লিজা ছ্যাতো করে রেগে ওঠে। এই আহিল শোন, আমরা যে 6 জন বেস্ট ফ্রেন্ড ছিলাম, সেখান থেকে আমি তোর নাম কেটে দিলাম। তুই আমার সাথে নেক্সট যদি কথা বলি, সেই বাজে কথা বাদ দিয়ে বলবি, নয়তো বলবি না। হু বলে লিজার আগে গজগজ করতে করতে চলে গেল। বাকি সবাই মুখ টিপে হাসছিল। আহিল, তুই তো লিজা বেচারিকে আজ একটু বেশিই রাগিয়ে দিলি। ইহান হাসতে হাসতে বলল, আরে ওর তো কাজই একটা, রাগা ছাড়া অন্য কোনো কাজ আছে ওর? তবে যাই বলিস না কেন, লিজাকে রাগাতে আমার ভীষণ ভালো লাগে। জোরে হাসতে হাসতে আহিল বলে। ইহান ওর মতো বাইক নিয়ে চলে যায়, আমি রিকশাতে উঠে আসতে থাকি। আমি রিকশাতে যাচ্ছি আর চারপাশের সবকিছু দেখছি। রাজশাহী শহরটা আমার কাছে খুব ভালো লাগছে, নিরিবিলি, ঢাকার মতো কোলাহলময় নয়। জ্যাম কম, শহরের পাশেই পদ্মার পাড়ে অবসর সময় কাটানোর মতো জায়গা রয়েছে। অবশ্য আমি এখনো যাইনি সেখানে, কিন্তু ফারিয়ার থেকে গল্প শুনেছি। হঠাৎ রিকশার সামনে কেউ পথ আটকিয়ে বাইক থামালো। আচমকা বাইক থামানোর কারণে রিকশাওয়ালা ব্রেক করাই আমি ঝুঁকে সামনের দিকে পড়ে যেতে নিয়ে আবার কোনো রকমে নিজেকে সামলে নিলাম। জোরে জোরে শ্বাস নিতে থাকলাম। সামনের বাইক চালককে কিছু বলতে যাব, তখনই দেখি ইহান নামছে বাইক থেকে। এটা কি ধরনের অসভ্যতামি?
আর একটু হলেই তো বর্ষর রকমের এক্সিডেন্ট হয়ে যেতে পারত, আর তা হতো শুধুমাত্র আপনার জন্য। হ্যাঁ, আরেকটু হলেই বর্ষর দুর্ঘটনা ঘটতে পারত, তবে সেটা আমার জন্য নয়, তোমার নিজের বেখেয়াল আর কেয়ারলেস এর জন্য হতো। দাঁতে দাঁত চেপে বলতে বলতে ইহান আমার ওড়না রিকশার চাকার থেকে তুলে আমার হাতে রাখল। তখন পাশ দিয়ে আরেকটা রিকশা যাচ্ছিল। চালকটা বলল, আপামনি আমি দূর থেকে দেখছিলাম আপনের ওড়না কখন থেইকা চাকার সাথে প্যাঁচায় যাইতাছিল। আমি দূরে থাহার জন্যই কইবার পারছিলাম না, এই ভাইজান হোন্ডা নিয়ে আইসা না থামাইলে কি যে হইতো এতক্ষণ। এই সব কিছু শুনে আমার কাছে সবটা ক্লিয়ার হল, ইহানের এভাবে বাইক থামানোর কারণ। আমার কোনো কিছু বলার ভাষা ছিল না, আমি চুপ করেছিলাম। রিকশা থেকে নামো, আদেশের সুরে ইহান বলে। আমি কোনো কথা না বাড়িয়ে রিকশা থেকে নেমে দাঁড়ালাম। ইহান রিকশার ভাড়া মিটিয়ে দিল। এখানে এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে না থেকে বাইকে গিয়ে বসো। তুমি যে এতটা কেয়ারলেস আমি আগে জানতাম না, ধমকের সুরে ইহান বলে। আমি বাইকে বসলাম, ইহানের থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে। আচ্ছা, আপনি তো আমার আগে কলেজ থেকে বের হয়ে আসলেন, তাহলে এতক্ষণ বাসায় না গিয়ে আমার পিছে আসছিলেন কিভাবে? সেটা তোমার না জানলেও চলবে। আর ভালোভাবে বসো, এবার কোনো দুর্ঘটনা ঘটলে সব দায়ভার আমার উপর আসবে, তাই এখন আপাতত সিরিয়াস হয়ে থাকো। ও আর একটা কথা, এমনভাবে বসছ আমার থেকে 100 গজ দূরে, মনে হচ্ছে আমার সাথে টাচ লাগলে তোমার গায়ে ফোস্কা উঠবে। না, আসলে আমি আমতা আমতা করে বলতে লাগলে, থাক, তোমাকে কোনো রিপ্লাই দিতে হবে না। তুমি তোমার নিজের দিকেই খেয়াল রাখো, ডানা কাটা পরীর মতো পাখনা উড়িয়ে বসো না ফার্দার। শেষের কথাটা ইহান আমাকে স্যাটার করে বলে তা আমি ভালোভাবেই বুঝতে পারছি। আমি গাল ফুলিয়ে বসে রইলাম। বাইক থেকে নেমে কোনো কথা না বলে সোজা সিঁড়ি দিয়ে উপরে যেতে থাকলাম। হঠাৎ আমার হাতে টান পড়ায় পিছনে তাকিয়ে দেখি ইহান হাত ধরে আছে। আমি ইশারায় বললাম, হাতটা ছাড়ুন। ইহান আমার কথাকে পাত্তা না দিয়ে বলল, এভাবে টমেটোর মতো গাল ফুলিয়ে রাখছ কেন? আমি তোমাকে বাঁচিয়ে দিলাম, দেন লিভ দিলাম, এতগুলো উপকার করলাম, একটা থ্যাঙ্কস পর্যন্ত দিলে না, তার উপরে নিজেই গাল ফুলিয়ে আছো, ব্যাপারটা কি? ভ্রু কুঁচকে ইহান প্রশ্নটা করে। নিচ থেকে কারো উপরে আসার শব্দ শুনে ইহান আমার হাত ছেড়ে দেয় আর দূরে গিয়ে দাঁড়ায়। ইহান, তোর সাথে তো দেখাই হয় না, কোথায় থাকিস তুই? ভাইয়া এসে ইহানকে প্রশ্ন করে। এই তো বাসা টু মেডিকেল, এছাড়া কোথাও যাওয়া হয় না বলে ইহান হেসে ফেলে। ভাইয়া আর ইহানের কথার মাঝেই আমি বাসায় চলে যাই। ওরা দুজনে আরও কথা বলতে থাকে। ইরফান 2.5 বছরের বড় ইহানের থেকে। ছোটবেলায় ওরা দুজনে একসাথে খেলত, বন্ধুর মতো সম্পর্ক ছিল, তাই এখনো দুজন দুজনকে তুই তোকারি করে বলে। ইহান ইরফানকে নাম ধরেই ডাকে। বাসায় গিয়ে দেখি মম রান্না করতে ব্যস্ত। ডাড আবার জয়েন করেছে আগের অফিসেরই, রাজশাহীর একটা শাখা আছে সেখানে, অফিস থেকে সন্ধ্যায় বাসায় ফেরে। মম, এত কি রান্না করছো, এখনো যে শেষ হয়নি? তেমন কিছু না, তোর খালামনিদের দুপুরে লাঞ্চের জন্য ইনভাইট করেছি, এই জন্য আর কি। তা তোর খালামনির কলেজে নাকি কিসের প্রোগ্রাম আছে, ও এখন আসতে পারবে না, তবে ইহান আর ইয়া আসবে। আমি ছোট্ট করে ওহ বলে রুমে চলে আসলাম। রুমে বসে কিছুক্ষণ অনলাইনে এসে বনির সাথে মেসেঞ্জারে গল্প করলাম। এদিকে ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেক দেরি হয়েছে, এখনো শাওয়ার নেইনি। মম দেখলে ঠিক বকবে, তাড়াতাড়ি শাওয়ার নিয়ে বের হলাম। চুল মুছছি, তখন মম ঢেকে উঠল, ঈশিতা যা দেখতো, কে এসেছে, দরজাটা খুলে দে, আমি কাজ করছি। আমি চুল মুছতে মুছতে এসে দরজা খুলে দিলাম। দরজার সামনে ইহান দাঁড়িয়ে আছে, ভেজা চুল থেকে টপটপ করে পানি পড়ছে। ঈশিতাকে দেখতে স্নিগ্ধ, মায়াবী লাগছিল। ইহান একদৃষ্টিতে তাকিয়েছিল। ইহানের এভাবে তাকানো দেখে আমি বলি, কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? আই নো, আই অ্যাম অ্যাট্রাকটিভ গার্ল।
এটা বলে আমি জিভে কামড় দিলাম, এই রে কি বলতে কি বলে ফেললাম এই বাদরটার সামনে। একটু ভাব নিতে গিয়ে নিজের মানসম্মানের ফালুদা নিজেই বানালাম। আমার এসব ভাবনার মাঝে ইহান বলে, ইউ নো রং। তোমাকে দেখতে ঠিক, আমাকে নিচ থেকে উপর পর্যন্ত স্ক্যান করে বলে, উইচ পেতনি এর মতো লাগে। রাতে দেখলে তো যে কেউ ভয়ে বেহুশ হয়ে পড়বে। ইভেন এই যে এই অবস্থায় যদি তোমাকে কেউ দেখে তাহলে নির্ঘাত সে হার্ট অ্যাটাক করবে। তাহলে আমাকে দেখেও আপনি কেন এখনো ঠিক আছেন? আপনার কোনো প্রবলেম হয়নি কেন? ছোট ছোট চোখ করে প্রশ্নটা ইহানকে করি। আমি অনেক স্ট্রং, আর আমার হার্ট অতটাও দুর্বল নয় সেই জন্য। ঠোঁট উল্টিয়ে মুচকি হেসে ইহান কথাগুলো বলে। মনে মনে আমার প্রচণ্ড রাগ লাগছিল, আমাকে নাকি দেখতে উইচের মতো লাগে। আমি রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরখ করতে লাগলাম, এর মধ্যে মোমের ডাক পড়ল। আয়নার সামনে নিজেকে দেখছি আর ইহানের বলা কথাগুলো ভাবছি, তখনই ইয়া এসে ভাবিপু কি এত দেখছ বলো তো? খালামনি কখন থেকে তোমাকে ডেকে যাচ্ছে। আরে ইয়া তুমি কখন আসলে? এই তো এসেই তখন থেকে দেখছি, তুমি নিজেকে খুঁটে খুঁটে দেখছ আর ভাবছ। আমার প্রশ্নের উত্তর কিন্তু পায়নি ভাবিপু। এখন ইয়াকে কি করে বলি ওর ভাই আমাকে উইচের মতো দেখতে লাগে বলেছে। এটা আমি পরখ করছিলাম। যাই হোক কিছু একটা বলে ব্যাপারটা ম্যানেজ করতে হবে। তেমন কিছু নয় ইয়া, এই ব্ল্যাক ড্রেসটা আমার খুব ফেভারিট, তাই দেখছিলাম ড্রেসটাতে আমাকে কেমন লাগছে। হালকা হেসে কথাটা বললাম। সত্যি তোমাকে দেখতে খুব খুব সুন্দর লাগছে ভাবিপু। চলো এবার খালামনি ডাকছে। হ্যাঁ চলো। ডাইনিং টেবিলে এসে দেখি মমো খাবার সাজাচ্ছে। ঈশিতা কখন থেকে তোকে ডাকছি, আমাকে হেল্প কর। তুই কি করছিলি এতক্ষণ? কিছু না মমো বলো কি করতে হবে। দেখ কিচেনে খাবার আছে সেগুলা নিয়ে আয়। আমি কিচেন থেকে খাবার নিয়ে আসছি তখন দেখি ভাইয়া আর ইহান আসছে খাবার টেবিলে, তার মানে ইহান এতক্ষণ ভাইয়ার রুমে ছিল। আমি খাবারটা টেবিলের উপর রাখলাম, ইহান আর চোখে আমার দিকে একবার তাকিয়ে চেয়ার টেনে বসল। ঈশিতা আমি ফারিয়াকেও বলেছিলাম ফোনে আসতে, কই এখনো তো আসেল না ফারিয়া, ও বলেছিল আসবে। খাবার সার্ভ করতে করতে মমো বলল। মমো তুমিও না দুপুরে ফারিয়া তাই আসে নাকি? হয়তো আসলেও বিকেলে আসবে। হুম, তুই তাহলে বসো দাঁড়িয়ে আছিস কেন, ওদের সাথে খেয়ে নে। মমো ইস্যু বুড়িকে দিয়ে আজ না হয় কাজ করিয়ে নাও তোমার সাথে, ও খাবার সার্ভ করুক। ও কোনো কিছু না করতে করতে দিন দিন যে পরিমাণ অলস হয়ে যাচ্ছে তাতে ওর বাচ্চা কাচ্চা হলে তারাও ওর মতো অলস হবে। আর আমি ইস্যুর অলস মেয়েকে কখনোই আমার ছেলের বউ করব না বুঝলি ইস্যু বুড়ি। আর আমি মনে হয় আমার মেয়েকে তোর ছেলের সাথে বিয়ে দিলাম। হু। মুখ ভেঙচি কেটে আমি বললাম। আমার মেয়ে দেখতে এত কিউট হবে যে সবাই হা করে তাকিয়ে থাকবে, যেমনটা সবাই আমার দিকে তাকিয়ে থাকে। আমার কথা শুনে ইহান পানি খাচ্ছিল, ওর বেশম লাগে। ইহান কাশতে শুরু করে, আরে থামবি তোরা দুই ভাই বোন। তোরা এত কথা বলিস না, দেখতো তোদের কথার জন্যই ছেলেটার বেশম উঠেছে। মমো আফসোসের সুরে বলে। আমি ইহানের সামনে আরও এক গ্লাস পানি দিয়ে আমি চেয়ার টেনে যখনই বসতে যাব তখনই কলিং বেল বেজে উঠল। মমো গিয়ে দরজা খুলে দিল। দেখি ফারিয়া এসেছে। সরি লেট হয়ে গেল, ফারিয়া বলল। মমো ফারিয়াকে বলে যাও বসো ফারিয়া। আমি ইশারায় ফারিয়াকে আমার পাশের চেয়ারে বসতে বললাম। আমার একপাশে ফারিয়া, অন্য পাশে ইয়ার পাশে ভাইয়া, আর ইহান ঠিক আমার সামনাসামনি চেয়ারে বসেছে। সবাই একমনে খাবার খেয়ে যাচ্ছে। হঠাৎ আমার পায়ে সুরসুরি লাগল, মনে হলো কেউ যেন পা দিয়ে স্লাইড করছে।
আমি একে একে সবার দিকে তাকালাম, কিন্তু না কাউকে দেখে বোঝা যাচ্ছে না কে এরকমটা করছে। ইহানের দিকে তাকালাম, ইহান ভাবলেশহীনভাবে মুখে খাবার তুলে যাচ্ছে। মনে মনে আইডিয়া করে হঠাৎ মাথা ঝুঁকে টেবিলের নিচে খুঁজতে লাগলাম। এই ঈশিতা কি হয়েছে? ফারিয়া বলে। আবার ভাইয়া বলে, ইস্যু বুড়ি টেবিলের নিচে কি মূল্যবান জিনিস খুঁজছিস এত শুনি? এদেরকে আমি কি বলবো এখন, ভেবে পাচ্ছি না। কেউ আমার পায়ে স্লাইড করেছে, এটা কি করে বলি। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কোনো রকমে বললাম আমার পায়ের সাথে কিসের যেন টাচ লাগলো, তাই দেখছিলাম আসলে কি। ইহান খাবার খেতে খেতে বলল বিড়াল এসেছে হয়তো, ওটাই হবে মুচকি হেসে বলে। ইহানের কথায় আমি সন্তুষ্ট হতে পারলাম না, কারণ বিড়াল কি করে আসবে। যাই হোক, এসব ভাবা বাদ দিয়ে আমি আবার খেতে শুরু করলাম। আমি, ফারিয়া, ইয়া আমার রুমে বসে গল্প করছি, তখন হঠাৎ ইয়া বলে চলো আমরা সবাই আজ পদ্মার পাড়ে গিয়ে ঘুরে আসি। ইয়ার কথায় আমার মন খুশিতে নেচে উঠে। ওয়াও গ্রেট ইয়া, একদম ঠিক বলেছ। তোমাদের দুজনের থেকে পদ্মার পাড়ের এত গল্প শুনেছি যে পদ্মা নদী দেখার জন্য তৃষ্ণার্ত কাকের মতো অবস্থা আমার। তখন আমি ফেসটা দুঃখী করে বলি কিন্তু ইয়া ভাই এত একটু আগে বেরিয়ে গেছে, আমাদের তিনজনকে একা একা মমো যেতে দিবে না। তাহলে এবার উপায় কি? আমার কথা শুনে ফারিয়ার মনটাও খারাপ হয়ে যায়। তখন ইয়া বলে আমি সলভ করছি প্রবলেম। কিভাবে? আমি আর ফারিয়া একসাথে বলায় তিনজনেই হেসে ফেলি। এখন ভাইয়া বাসায় আছে, আমি গিয়ে ভাইয়াকে রাজি করাবো আমাদের তিনজনকে নিয়ে যাওয়ার জন্য, কথাটা ইয়া বলে। তোমার ভাইয়া রাজি হবে আমাদেরকে নিয়ে যেতে? আলবাত রাজি হবে, ভাইয়াকে রাজি করানোর দায়িত্ব আমার। তোমরা রেডি হতে থাকো, আমি রাজি করিয়ে দেন সাথে করে নিয়ে আসছি বলে ইয়া রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ইয়া আসলো, তোমরা রেডি তো? হ্যাঁ আমরা রেডি। আগে বলো তোমার ভাইয়া রাজি হয়েছে যেতে? হ্যাঁ ভাইয়া প্লাস খালামনি দুজনকেই রাজি করিয়েছি। আমি খুশিতে ইয়াকে জড়িয়ে ধরে বলি থ্যাংক ইউ। চলো এবার তাড়াতাড়ি, ভাইয়া গাড়ি বের করছে। ড্রয়িং রুমের সোফার উপর থেকে ইয়া একটা গিটার নিচ্ছে। এখানে গিটার আসলো কই থেকে? আর ইয়া এখন তুমি গিটার দিয়ে কি করবে? উহু এখন বলা যাবে না, সারপ্রাইজ, হেসে উত্তর দেয় ইয়া। নিচে গিয়ে দেখি ইহান গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন স্ক্রুল করছে। আমি গিয়ে গাড়ির দরজা খুলে ঢুকতে নিলে সাথে সাথে ইহান বলে, এই ওয়েট 1 মিনিট। আমি বিরক্ত হয়ে ইশারা করে ইহানকে বলি কি হয়েছে? তুমি আগে আগে কোথায় যাচ্ছ? তুমি বসলে বাকিরা বসবে কোথায়? কেন, কোথায় আবার আমার পাশে বসবে? তুমি বসলে তো প্রায় সব জায়গা জুড়ে যাবে, আর সেই জন্য ওদের দুজনের কষ্ট করে বসতে হবে। তাই বলছি তুমি সামনে গিয়ে বসো। আপনি কি আমাকে ইনডাইরেক্টলি মোটা বললেন? আমি গাল ফুলিয়ে কথাটা বললাম। আমি সেটা কখন বললাম? ইহানের ভাবলেশহীন জবাব, আমার প্রচণ্ড রাগ হচ্ছে। ইয়া, ফারিয়া মিটমিট করে হাসছে। আচ্ছা ভাইয়া তুই থামবি এখন, ভাবিপু তুমি গিয়ে সামনে বসো প্লিজ, আমি আর ফারিয়া আপু পিছনে বসছি কেমন? ঈশিতা তুইও আর কথা বাড়াস না বইন, তাহলে এখানেই সময় চলে যাবে, বেরানো আর হবে না। আমি রাগে রাগে গাড়িতে উঠে জোরে শব্দ করে দরজা লাগিয়ে দিলাম। ইহান ওর সিটবেল্ট বাঁধছিল, আমার দিকে তাকিয়ে বলে, আস্তে গাড়িটা ভাঙ্গার মতলব করছো নাকি? আমি সামনের দিকে তাকিয়ে আছি, কোনো কথা বলছি না। সিট বেল্ট বাঁধো। ইহানের কথাকে পাত্তা না দিয়ে আমি চুপ করে আছি। কি হলো, বেল্ট বাঁধো? এবারেও আমি চুপ করে আছি। ও আই সি, তুমি চাইছো ফিল্মি স্টাইলে আমি বেঁধে দেই, এটা বলতে বলতে ইহান আমার দিকে এগিয়ে আসছিল। তখন আমি দ্রুত সিট বেল্ট বাঁধতে থাকি। যাক, মেডিসিনটা কাজে লেগেছে বলে ঠোঁট কামড়ে হালকা হেসে ইহান গাড়ি স্টার্ট দেয়।
আমরা পদ্মার পাড়ে দাঁড়িয়ে আছি, বাতাসে আমার চুল বারবার উড়ে এসে মুখের উপর পড়ছে। আমি কানের পাশে গুচ্ছি, তাও বারবার এরকমটা হচ্ছে। ইহান দূরে দাঁড়িয়ে ফোন স্ক্রুল করছে আর চোখে ঈশিতাকে দেখছে। চলো ওই দিকটায় যাই, ভাবিপু ওখানে আরো সুন্দর লাগবে। ইয়া আমাদেরকে ইহানের পাশে আনলো। দেখো এখান থেকে বড় চরটা দেখতে কত সুন্দর লাগছে। আমি তাকিয়ে দেখি সত্যি এখান থেকে আরো বেশি সুন্দর লাগছিল। হঠাৎ ফারিয়ার ফোন আসায় ও কথা বলতে একটু দূরে যায়। আমরা তিনজন দাঁড়িয়ে আছি। তখন কেউ বলল, আরে ইহান, না ঘুরতে এসেছ? অনেকদিন পর দেখা হলো, তা কেমন আছো? ইহান সালাম দিয়ে কুশল বিনিময় করে। ভদ্রলোকের সাথে তার স্ত্রী আর মেয়ে আছে। মেয়েটা আমার বয়সী হবে মেবি। কথা শুনে বুঝলাম ইহানের স্কুল টিচার। ভদ্র মহিলা ইয়া, আর আমাকে ইশারা করে ইহানকে প্রশ্ন করে, এরা কে? ইহান ইয়াকে দেখিয়ে বলে, সি ইজ মাই সিস্টার। তারপর আমার দিকে তাকিয়ে বলে, সি ইজ মাই ফ্রিয়ন্সে। না, ইহান আমাকে ভুল প্রমাণিত করে আমার ভাবনার মাঝে এক বালতি পানি ঢেলে দিয়ে, শুধু পানি বললে ভুল হবে, আমার কাছে মনে হলো বুড়িগঙ্গা নদীর পানি ঢেলে দিয়ে ইহান বলে, সি ইজ মাই কাজিন। ইহানের কথায় আমার মনে একরাশ অভিমান জমে মুহূর্তেই আমার মনটা অজান্তেই খারাপ হয়ে যায়। আমি কি ইহানের জীবন সঙ্গী হওয়ার যোগ্য নই যে ইহান আমাকে ওর ফ্রিয়ন্সে বলে পরিচয় দিতে পারল না? আমি ভেবেছিলাম ইহান হয়তো ফ্রিয়ন্সে বলবে, না ইহান আমাকে কাজিন বলে পরিচয় করিয়ে দিল। ওনারা ওখান থেকে যাওয়ার পর ইয়া বলে, ভাইয়া সন্ধ্যা হয়ে আসছে, এবার গানটা গা বলে ইহানের হাতে গিটার তুলে দেয়। ফারিয়া এর মধ্যে কথা শেষ করে চলে এসেছে। ইহানের বলা কাজিন কথাটার জন্য আমার খুব রাগ আর কষ্ট হচ্ছিল, সেই জন্য আমি ওখান থেকে চলে আসতে নিলে তখনই গিটারের শব্দে আমি ইহানের দিকে তাকাই। আমার মন তোর পাড়ায় এসেছে তোরই আশকারায়। আমার মন তোর পাড়ায় এসেছে তোরই আশকারায়। ঈশিতার দিকে তাকিয়ে, তোকে বলবো ভাবি কিছু অল্প কথায়। তুই স্বপ্নে ছিলি গল্প কথায়। আজ তোর নামে রাত নামে দিন কেটে যায়। আমার মন তোর পাড়ায় এসেছে তোরই আশকারায়। যেই আমার হলি অলিগলির ভিড়ে তোকে একলা খোঁজার অজুহাত দুই। এই মন বলেছে, তোর মন গলেছে। হলো প্রেমেরই আজ শুরু। আজ তোকে বলবো ভাবি কিছু চুপ কথাতে। ছিলি কল্পনাতে, ছিলি রূপকথাতে। আজ তোর নামে রাত নামে দিন কেটে যায়। আমার মন তোর পাড়ায় এসেছে তোরই আশকারায়। তোকে বলবো ভাবি কিছু অল্প কথায়। তুই স্বপ্নে ছিলি গল্প কথায়। এই শহর জুড়ে সোনায়ে রোদ্দুরে ভিজে খুঁজব সুখের ঠিকানা। আধো ঘুমের ঘোরে আর এ আদুরে চেনা স্বপ্ন হলো অচেনা। তোকে বলবো ভাবি কিছু অল্প কথায়। তুই স্বপ্নে ছিলি গল্প কথায়। আমার মন তোর পাড়ায় এসেছে তোরই আশকারায়। আমার মন তোর পাড়ায় এসেছে তোরই আশকারায়। ইহানের গান শুনে আমি যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম। ফারিয়ার কথায় আমার ধ্যান ভাঙ্গে। আমি ভাবতেই পারিনি ইহান এত সুন্দর গাইতে পারে। আর গানের প্রতিটি কথা মনে হচ্ছিল ইহান আমাকে উদ্দেশ্য করে বলছে। অজান্তেই কিছু ভালো লাগার অনুভূতিরা আমার মাঝে সাড়া দিল। হেই মেঘকন্যা, এখানে তুমি? কারো ডাকে সামনে দেখি সাহেল ভাইয়া দাঁড়িয়ে। না, আসলে তোমাকে এই গোধূলি লগ্নে নদীর পাশে ব্ল্যাক ড্রেসে এলো কেশে একদম মেঘবতী লাগছে, সেই জন্য মেঘকন্যা বলে ফেলেছি। তুমি কিছু মনে করনি তো আবার? মাথা চুলকিয়ে হালকা হেসে কথাটা সাহেল ভাইয়া বলে। আমি হালকা হাসার চেষ্টা করে, ইটস ওকে, থ্যাংক ইউ। তো ফারিয়া, ইয়া তোমরা দুজন বুঝি ঈশিতাকে পদ্মার পার দেখাতে নিয়ে এসেছ? আমি নিয়ে এসেছি, ইহান বলে। তুই? সাহেল প্রশ্ন করে ইহানকে। হ্যাঁ আমি।
অবাক হচ্ছিস কেন? আজ বিকেলে স্টেডিয়ামে গিয়ে তোর না আমাদের সাথে খেলার কথা, আর তুই সেখানে না গিয়ে এখানে ঘুরতে এসেছিস? প্রশ্নটা সাহেল ইহানকে করে। হ্যাঁ এসেছি, কিন্তু তোরা এখানে আহিল, রাকিব কেউ দেখছি। ইহান ইশারায় আহিলদেরকে দেখিয়ে কথাটা বলে। ওনারা টং দোকানের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিল। তুই তো হঠাৎ মেসেজ করে দিলি, তোর নাকি কি ইম্পর্টেন্ট কাজ পড়েছে, তুই আসতে পারবি না। তখন আমরা তিনজনে মিলে ভাবলাম তাহলে আজ আর খেলতে যাব না। তখন রাকিব বলে এখানে আসার কথা। তা এতক্ষণে বুঝতে পারলাম এই তোর ইম্পর্টেন্ট কাজ। তো মামা আমাদেরকে বললে কি এমন হতো, আমরাও তোদের সাথে টাইম স্পেন্ড করতাম। ইহান সাহেলের কথার উত্তর না দিয়ে বলে, সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন আসছি। আমি ফারিয়ার দিকে লক্ষ্য করে দেখি ও সাহেল ভাইয়ার দিকে হা করে তাকিয়ে আছে। ওকে একটা চিমটি কেটে বলি, তোর আবার কি হলো? আহ, চিমটি দিলি কেন? আর আমার কি হবে? কই কিছু না তো, ফারিয়া আমতা আমতা করে বলে। আমি ব্যাকা চোখে ফারিয়ার দিকে তাকিয়ে গাড়ির দিকে আসতে লাগলাম। ফারিয়া ইয়া সাহেল ভাইয়ার থেকে বিদায় নিয়ে আমার পিছন পিছন আসলো। ফারিয়াকে ওর বাসার সামনে নামিয়ে দেওয়ার সময় ও অনেকবার ভিতরে যেতে বলেছিল, কিন্তু রাত হওয়ার জন্য আমি বলেছি আজ নয়, তবে প্রমিজ করছি অন্য আরেকদিন আসব। বাসায় ফেরার সময় আমি ইহানের দিকে লক্ষ্য করেছিলাম, ওকে কেমন জানি মুড অফ আর একটু রাগান্বিত লাগছিল। সারা রাস্তায় ইহান একটাও কথা বলেনি। গার্ডেন এরিয়া ইহান গাড়ি পার্ক করে, আমি নামতে নিলে তখন ইহান বলে, ইয়া আগে যাক, তুমি একটু পরে যাও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি ইহানের কথাকে পাত্তা না দিয়ে ইয়ার সাথে সাথেই উপরে আসতে লাগলাম। ভাবিপু আসি বলে ইয়া ওদের বাসায় চলে যায়। আমি আমাদের বাসার কলিং বেল চাপতে যেই হাত তুলেছি, তখনই কেউ আমার হাত ধরে টান দিয়ে আমাকে পিছন দিকে ঘুরিয়ে নিল। আমি নিজেকে সামলাতে না পেরে পড়ে যেতে নিলে আরেকটা হাত দিয়ে পেছনে হতে সেই মানুষটা আমার কোমর জড়িয়ে ধরে। আমি তাকিয়ে দেখি সেই মানুষটা আর কেউ না, ইহান। আমি ইশারায় ইহানকে ছাড়তে বলছি আর মোচড়ামুচড়ি করছি। কি হলো, ছাড়ুন প্লিজ। নিজে থেকে ট্রাই করে, পারলে ছাড়িয়ে নাও। আমি বলেছিলাম ওয়েট করো, ইয়া আগে যাক, তুমি পড়ে যেও। শুনোনি কেন? এটা তার পানিশমেন্ট। দাঁতে দাঁত চেপে বলে। আমি জানি কখনোই এই হাতির সাথে জোড়াজড়ি করে পেরে উঠব না, তাই শুধু শুধু এনার্জি লস না করে চুপ করে রইলাম। আজকের পর থেকে তুমি কখনো ব্ল্যাক ড্রেস পরবে না। যদি পরতে হয় তবে শুধু বাসায় পরবে, কখনো পরে বাইরে যাবে না। আমি ইহানের কথা শুনে অবাক হয়ে যাই। ভ্রু কুচকে বলি, শুধু শুধু কেন আমি ব্ল্যাক ড্রেস পরে বাইরে যেতে পারবো না? আজব। আমি বলেছি তাই। আমি আপনার কথা শুনতে বাধ্য নই। 100 বার তুমি বাধ্য আমার কথা শুনতে। নেভার। আপনার কথা শোনা বা মানার মতো কোনো কিছুই আমাদের মধ্যে নেই যে আপনার সব কথা আমাকে পালন করতেই হবে। কোনো কিছু আছে কি নেই সেটা তুমি ভালো করেই জানো। আমার মুখের উপর চুল আসায় সেগুলো কানের পাশে গুজতে গুজতে ইহান কথাটা বলে। তখন আমি চোখ বন্ধ করে নেই। ইহানকে ধাক্কা দেই, কিন্তু এক চুল পরিমাণও সরাতে পারি না। যদি আপনি মনে করেন আছে, তাহলে সবার সামনে স্বীকার করতে পারেন না কেন? কেন আপনি আমাকে আপনার ফ্রিয়ন্সে বলে সবার সামনে পরিচয় দিতে পারেন না? আর এখন এই সব বলছেন। এই কথাগুলো আপনার আচরণের সাথে পরস্পর সাংঘর্ষিক। ইহান বুঝতে পারে তখন ওকে কাজিন বলায় ঈশিতার মনে অভিমান জমেছে। সারা দুনিয়ার কাছে স্বীকার করলেও আর না করলেও অজান্তেই তুমি আমার জীবনের সাথে জড়িয়ে পড়েছ। আমি শুধু এটাই জানি,
বলে হঠাৎ ইহান আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে দেয়। আমি পুরাই যেন কোমায় চলে গেছি। আমাকে ছেড়ে ইহান আঙ্গুল দিয়ে ঠোঁট মুছতে মুছতে, আরও কোনো প্রুফ চাই তোমার, ভ্রু কুঁচকে বলে। ঘটনার আকস্মিকতায় আমি বাকশূন্য হয়ে গিয়েছিলাম। আমি সাথে সাথে অন্যদিকে ঘুরে যাই। দ্রুত একসাথে কয়েকবার বেল চাপি। ঈশিতা, তুই এইভাবে বেল চাপছিস মনে হচ্ছে কি যেন হয়েছে। আমি মোমের কথার জবাব না দিয়ে সোজা গটগট করে রুমে গিয়ে চলে যাই। রাতে ডিনারের জন্য মমো ডাকছে। তখন আসার পর একবারও রুমের বাইরে যাইনি। ঈশিতা, কি হয়েছে, শুয়ে আছিস যে? শরীর খারাপ লাগছে? সেই তো বাসায় ফিরে কোনো কথা নেই, বার্তা নেই, রুমে আছিস, একবারও বাইরে বেরোলি না। কিছু হয়নি মমো, এমনি শুয়ে আছি। এখন মমোকে কি বলি ভেবে না পেয়ে বলি, হালকা হেডেক করছে এই জন্য শুয়ে আছি। আচ্ছা তুই তাহলে এখানেই থাক, আমি খাবারটা নিয়ে আসি। খাবার খেয়ে পেইন কিলার খেয়ে নিস, ঠিক হয়ে যাবে কেমন। মমো খাবার খাইয়ে দিচ্ছে, ডাড পাশে বসে আছে, ভাইয়া এটা সেটা বকবক করছে। এখন নিজের কাছেই খারাপ লাগছে, শুধু শুধু সবাইকে টেনশনে ফেলে দিলাম। ইস্যু বুড়ি, তোর কপাল টিপে দেব? না ভাইয়া, লাগবে না, বললাম তো মেডিসিন নিলে ঠিক হয়ে যাবে। মমো খাওয়ানো শেষে আমার মুখ মুছিয়ে দিল আর হাতে মেডিসিন দিয়ে বলল খেয়ে নিতে। মমো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, তারপর ওষুধটা খেয়ে নিব কেমন। কপাল কুঁচকে মমোকে বলি। আচ্ছা ঠিক আছে। লাইট নিভিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস কেমন। ওকে মমো। একে একে ভাইয়া। মমো ডাড রুম থেকে চলে গেল। আমি ফোঁস করে নিঃশ্বাস ছাড়লাম। লাইট নিভিয়ে দিয়ে ডিম লাইট জ্বালিয়ে রাখছি। ঘুম আসছে না, চোখ বন্ধ করলেই বারবার ইহানের ফেস ভেসে আসছে। আর তখনকার কথাগুলো মনে পড়ছে। হঠাৎ ফোনটা কেঁপে উঠল, ফোনের স্ক্রিনে দেখি আননোন নম্বর। একবার ভাবলাম রিসিভ করব কি করব না। অবশেষে তৃতীয়বারের মাথায় রিসিভ করে। হ্যালো, কে বলছেন? তুমি যার কথা ভাবছ এখন, সে। আমি গলার স্বর শুনে বুঝে যাই এটা ইহান। কে বলেছে আপনাকে? আমি আপনার কথা ভাবছি। লিজেন্ডদের কাছে কাউকে বলতে হয় না, এমনিতেই সব বুঝতে পারে। কচুর লিজেন্ড, আমি মনে মনে বলি। সরি, তখনকার জন্য। তুমি বারবার নিজের ঠোঁট কামড়েছিলে যে, তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তবে যাই হোক, তোমাকে যেটা বলেছি সেটা যেন মাথায় থাকে, মাইন্ড ইট। যদি না শুনি, আসো ইউরিউস। আজকে হালকা দোজ পড়েছে। অ্যাগেইন একই ভুল করলে কড়া দোজ পড়বে। বলে ইহান হেসে ফেলে। আপনি আসলেই একটা অসভ্য। বলে আমি সাথে সাথে ফোন কেটে দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকি। মেসেঞ্জার দেখি মেসেজ এসেছে। আমি জানি তুমি লজ্জা পাচ্ছ, লজ্জা পেলে তোমাকে বেশি কিউট লাগে। আর অনেক রাত হয়েছে, এসব কিছু ভাবাভাবি বাদ দিয়ে ঘুমিয়ে পড়ো, গুড নাইট। এসব কিছু ভাবতে ভাবতেই কখন যেন ঘুমিয়ে পড়ি। সকালে জানালা দিয়ে আলো এসে আমার চোখ মুখের উপর পোড়ায়, আমার ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখি মমো জানালার পর্দা সরিয়ে দিচ্ছে। ঈশিতা, এখন কেমন লাগছে? পেইন কি আছে? মমো আমার পাশে বসে আমার চুলের মধ্যে বিলি কেটে দিয়ে বলল। হালকা হেসে আমি বলি, না মমো, আমি একদম ঠিক আছি। এখন কোনো প্রবলেম নেই। আচ্ছা তাহলে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে আয়, তোর ড্যাড তোর জন্য ওয়েট করছে। আজকে শুক্রবার, ছুটির দিনে ছেলেমেয়েদের সাথে বসে নাস্তা করবেন বলে এত বেলা হয়েছে তবুও কিছু খায়নি,
ইরফান বোধহয় এতক্ষণে উঠেছে, তুই দ্রুত ফ্রেশ হয়ে আয় কেমন। ওকে মমো, তুমি যাও, আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। আমি গিয়ে দেখি ড্যাড, ভাইয়া টেবিলে বসে আছে। আমি চেয়ার টেনে বসে বলি, এবার তো খাওয়া শুরু করো। ভাইয়া ব্রেডে জেল লাগিয়ে মুখে দিতে দিতে বলল, ড্যাড, সেদিন যে ইন্টারভিউ দিলাম ওখানে আমি সিলেক্ট হয়েছি, আর পরশু থেকে জয়েন করব। এত খুব ভালো কথা। তবে আমি বলবো, এটার পাশাপাশি তুমি বিসিএস এর প্রস্তুতিটাও নাও। ট্রাই করতে তো আর দোষ নেই। খাবার খেতে খেতে ড্যাড ভাইয়াকে বলে, হুমম, আমিও ভাবছি এটার কথা। ভাইয়া ড্যাডকে বলে, ঈশিতা, তোমার পড়াশোনার কি খবর? কোনো সমস্যা আছে কি তোমার? আমার দিকে তাকিয়ে ড্যাড প্রশ্ন করে। আমি খাবার চিবাতে চিবাতেই উত্তর দেই, আলহামদুলিল্লাহ ভালো। আর কোনো প্রবলেম নেই ড্যাড। ওহহ, তোমাদেরকে তো বলাই হয়নি, মমো বলে। কি? আমি আর ভাইয়া একসাথে প্রশ্ন করি। তোদের মামা ফোন করেছিল, আমাদেরকে যেতে বলেছে চাঁপাইনবাবগঞ্জ তোর মামার বাসায়। কিন্তু আমি বলেছি, ইরফান জয়েন করবে দুদিন পর, আর ঈশিতারও তো কিছুদিন পরেই পরীক্ষা, তাই এখন যেতে পারবো না। তবে শীতের মধ্যে যাব, ইনশাল্লাহ। তো শীতের মধ্যে কিন্তু তোরা কেউ না করতে পারবি না। যেতে হবে কিন্তু। আমি আমার বাবার বাড়ি আজ কতগুলো বছর যাইনি, বলে মোমের চোখে পানি চলে আসে। আচ্ছা আসমা, যেও, এর জন্য এখন মন খারাপ করো না তো। ড্যাড একদম ঠিক কথা বলেছে, যাব তো এখন, তুমি মন খারাপ করো না প্লিজ। এটা বলে আমি আর ভাইয়া মমকে সান্ত্বনা দেই। শাওয়ার নিয়ে এসে চুল আঁচড়াতে আঁচড়াতে বেকনিতে যাই। হঠাৎ নিচে তাকিয়ে দেখি ইহান সবুজ পাঞ্জাবি পরেছে, সুঠাম দেহে পাঞ্জাবিতে আরও বেশি সুন্দর লাগছে। নামাজ পড়তে যাচ্ছে মসজিদে। নিচ থেকে ইহান উপরের দিকে তাকাতেই আমার সাথে চোখাচোখি হয়, আমি সাথে সাথে উল্টো দিকে ঘুরে যাই। আর দ্রুত রুমে চলে আসি, আর কালকে রাতের কথাগুলো মনে হতেই আমার ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটে ওঠে। ভাইয়া, ড্যাড নামাজ পড়ে আসবে, ওদের জন্য ওয়েট করছি, একসাথে লাঞ্চ করব বলে। হঠাৎ ভাইয়ার চেঁচামেচি শুনে বাইরে ছুটে যাই। ভাইয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি হয়েছে ভাইয়া, এত চেঁচামেচি করছিস কেন? মনে হচ্ছে বাসায় ডাকাত পড়েছে। আমার কথা শুনে ভাইয়া বিরক্ত হয়ে বলে, ঠিকই বলেছিস, ডাকাতের থেকে কম নয় এই আজাইরাটা। ভাইয়ার কথা শুনে সামনে দেখি একটা বিড়াল ছানা ভাইয়ার পায়ের কাছে। ওয়াও, এত কিউট একটা বিড়াল ছানা। তোমার নাম কি বেবি? কোথায় থাকো? আমার কথা শুনে ভাইয়া দাঁতে দাঁত চেপে বলে, এক আজাইরা আরেক আজাইরারে পায়েছে। হুমম, তা তোর বেবি কি উত্তর দিল? নাম কি বলল? কোথায় থাকে সেটাও বলছে নাকি? ও নাম বলতে না পারলেও আমি তো ঠিকই ওর একটা সুন্দর নাম দিতে পারব। আর ওর পার্মানেন্ট থাকার বাসস্থানও করে দিতে পারব। কি বলিস ভাইয়া? হুমম, পারবি, সব পারবি। কিন্তু এ বাসায় না, তোর শ্বশুর বাড়িতে গিয়ে তোর বেবির পাপাকে বলে পুরা একটা ক্যাটপিসের বাড়ি বানিয়ে নিস, কিন্তু এ বাসায় কিছুতেই না। ভাইয়া কাটকাট গলায় বলে। ভাইয়ার যে বিড়ালে অ্যালার্জি তা আমি আগে থেকেই জানি, এখন কি করে রাজি করাই? ভাইয়া তুই এত রেগে আছিস কেন? ওহ, বুঝতে পেরেছি। ভাইয়ার দুই হাতের দিকে ইশারা করে বলি, আজকে মসজিদে জিলাপি দেয়নি, সেই জন্য তোর মুড অফ, আর তাই তুই এত রিয়াক্ট করছিস। তবে তুই মন খারাপ করিস না ভাইয়া, আমি ডক্টর হওয়ার পর তোকে ডাম ডাম জিলাপি কিনে দেব প্রমিজ। গলায় হাত দিয়ে শেষের কথাটা বলি। কাদো কাদো ফেস করে। থামবি তুই? ড্রামা কুইন একটা। তোর যা করার কর।
কিন্তু এই বিড়ালটা যেন আমার আশেপাশে না আসে বলে ভাইয়া মেকি রাগ দেখিয়ে গটগট করে রুমে চলে যায়। আমি বিড়াল ছানাটাকে কোলে নিয়ে এসে সোফায় বসে আছি। মমো, বলো তো কি নাম রাখা যায় ওর? তুই সিলেক্ট কর। আমি কোনো নাম বললে তুই গ্রান্ট করবি বলে আমার মনে হয় না। পেয়েছি, একটা কিউট নাম পেয়েছি। আজ থেকে ওর নাম ম্যান্ডি। কেমন হয়েছে নামটা? ভালো হয়েছে। থ্যাংক ইউ মমো। বিকেলে ছাদে আমি এসে গল্প করছি, আর নিচের ফ্ল্যাটের বাচ্চা ছেলেমেয়েরা ক্রিকেট খেলছে, তাদের খেলা দেখছি। নিশিও আমাদের সাথে আছে। হঠাৎ বল আমাদের পায়ের কাছে আসায় বল তোলে আর বলে, ভাবিপু চলো আমরাও ওদের সাথে খেলি। আরে আমি পারি না, তুমি খেলো, আমি নই, প্লিজ। তুমি না খেললে আমিও খেলব না। শেষমেশ ইয়ার জন্য রাজি হয়েছি খেলতে। আমি এখন পর্যন্ত এক রানও করতে পারিনি। ভাবিপু আমি বল করছি, আমি একদম স্লোলি বল করছি, তুমি এবার নিশ্চয় পারবে বলে বল করে। ধ্যাতো, তাও ব্যাটের সাথে বলের টাসি করাতে পারিনি। এটা দেখে নিশি খুব হাসছে, এজন্য আমার খুব রাগ হচ্ছে। ভাইয়া এসেছে। ইয়ার কথা শুনে পিছনে দেখি ইহান আসছে। ভাইয়া তুই একটু ভাবিপুকে শিখিয়ে দে না ব্যাট করা প্লিজ। ইহান কিছু সময় ভেবে আমার দিকে তাকিয়ে বলে, যার শেখার প্রয়োজন সে যদি নিজে থেকে আমাকে বলে তবেই আমি শেখাতে রাজি আছি, এছাড়া নয়। ভাইয়া এত কথা বলা বন্ধ করে, তুই ভাবিপুকে শিখিয়ে দে না, প্লিজ প্লিজ। ইহান দুপাশে মাথা ঝাঁকিয়ে বলে। সে নিজে থেকে বলছে না, তার মানে তার শেখার ইন্টারেস্ট নেই। সরি বলে ইহান চলে যেতে নিলে আমি বলি, আমি তো একজনকে ইন্টেলিজেন্ট ভেবেছিলাম, এখন তো দেখছি আমার ভাবনা পুরোটাই ভুল। কারণ কারো নীরবতাই যে সম্মতির লক্ষণ সে কি তা জানে না। আমার কথা শুনে ইহান ফিরে এসে মুচকি হেসে ইশারায় আমাকে ব্যাট ধরতে বলে। আমি ব্যাট ধরে আছি, ইহান আমার পিছনে দাঁড়িয়ে আমার হাতের উপর হাত দিয়ে ব্যাট ধরে। আমার হাতের উপর হাত রাখায় আমি ইহানের মুখের দিকে তাকাই। এখন আমাকে না দেখে বলের দিকে ফোকাস করো। আমাকে দেখার আরো সময় পাবে, তখন না হয় মন ভরে দেখো। তোমারই তো আমি, সারা জীবন ভরেই দেখো। এখন খেলায় মন দাও। ইহানের কথা শুনে আমি লজ্জা পেয়ে যাই। খাটাস একটা সব সময় আমাকে অস্বস্তিতে না ফেললেই হয় না। মনে মনে বলি, এখন লজ্জা পাওয়া বাদ দাও, আর ঠোঁট কামড়ে ধরো না। এর জন্য সবার সামনে কোনো অঘটন ঘটলে তার জন্য কিন্তু আমি দায়ী না। ইহানের এই কথায় আমার অস্বস্তি আরও বেড়ে যায়। বল করে, আমি শুধু ধরে আছি। ইহান শট করে, এইভাবে কোবার ব্যাটিং করার পর বলে, সুন্দর হয়েছে ভাবিপু, আশা করি এরপর থেকে তুমি নিজে থেকেই ব্যাট করতে পারবে। তখন নিশি এসে বলছিলাম কি ইহান নাই, মানে ভাইয়া আমাকেও একটু শিখিয়ে দিন না প্লিজ। আমি ইহানের দিকে তাকিয়ে আছি, দেখি ইহান কি বলে নিশিকে, সরি নিশি, আমার এখন সময় নেই, আমাকে এখন বাইরে যেতে হবে বলে ইহান চলে যেতে গিয়ে আবার ফিরে এসে আমার কানের পাশে ফিসফিসিয়ে বলে, আমি কিন্তু কাস্টমার কেয়ার নই যে ফ্রিতে সার্ভিস দিয়ে যাব। এই যে তোমাকে ব্যাটিং শেখালাম এর জন্য তোমাকে ফিস দিতে হবে। আমি অবাক হয়ে বলি, ফিস? মম, ফিস? তবে এখন ফিসটা তোলা থাকলো, সময় হলে সুদে আসলে ফেরত নেব বলে ডেভিল হাসি দিয়ে চোখ টিপে চলে গেল। আমি আজব বনে গেলাম। রাতে ম্যান্ডিকে পাশে বসিয়ে বাটিতে দুধ দিয়েছি খেতে। ভাইয়া দেখে বলল, নিজে তো সারাদিন কোনো কাজকর্ম না করে অন্য ধ্বংস করেই যাচ্ছিস, আবার সাথে আরেকটা আজাইরারে জুটাইছিস বলে হাইচ্ছু দিতে থাকে। ইরফান, তোর কি আর কোনো কাজ নেই শুধু ছোট বোনের সাথে ঝগড়া করা ছাড়া?
দেখেছি ইহান, ইয়াকে কখনো তোদের মতো ঝগড়া করতে। আমি মোমের কথা শুনে ভাইয়ার দিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটি। মমো, দেখেছ তোমার মেয়েকে? ওই দেখ আবার ভেঙচি কাটছে। আর তুমি আমাকে বলছ দোষ আমার? ঈশিতা ছোট, তুই তো বড়। মোমের কথা শেষ হওয়ার আগেই আমি মমোকে জড়িয়ে ধরি। থ্যাংক ইউ মমো, এত লাভ ইউ। তখন ভাইয়া শাকচুন্নি একটা বলে আমার মাথার চুলগুলো এলোমেলো করে দেয় আর হাসতে থাকে। এর মধ্যে দুদিন কেটে গেছে, আজ রবিবার। মেডিকেলে যেতে হবে দেখে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করছি। ম্যান্ডি টেবিলের নিচে লেজ উঁচু করে মিউ মিউ করে ঘুরছে। তা তোর এই আজাইরাটাকে মেডিকেলে নিয়ে যাবি নাকি? সারাক্ষণ যেভাবে তোর পিছ পিছ থাকে। সেই জন্য বললাম। খাবার খেতে খেতে ভাইয়া বলে, ওহহ ভাইয়া, কতবার বলেছি তোকে ওকে আজাইরা বলবি না, ওর একটা সুন্দর নাম আছে। ওর নাম ম্যান্ডি। তুই কি নামটা উচ্চারণ করতে পারছিস না নাকি? আমি ভ্রু কুঁচকে ভাইয়াকে প্রশ্ন করি। ভাবছিলাম আজ প্রথম দিন অফিসে যাব, তাই তোর জন্য অনেকগুলো ক্যাডবেরি এনেছিলাম। যাওয়ার আগে তোকে দিয়ে যাব। এখন দেখছি যেভাবে তুই ঝগড়া করছিস আমার সাথে, সেই জন্য ক্যাডবেরিগুলো তোকে আর দেব না, আমি নিজেই খেয়ে ফেলব। ক্যাডবেরি আমার অনেক প্রিয় হওয়ায় আমি অসহায় ফেস করে বলি, কই ঝগড়া করলাম? এই তো এইমাত্রই করলি, তবে প্রমিজ কর ঝগড়া করবি না আর। তাহলে আমি ভেবে দেখতে পারি ক্যাডবেরিগুলো তোকে দেওয়া যায় কিনা। আর তুই যেভাবে প্রমিজ ব্রেক করিস। আমি ভাইয়াকে থামিয়ে বলি, আচ্ছা আর প্রমিজ ব্রেক করব না, ফাইন। রাস্তায় দাঁড়িয়ে আছি রিকশার জন্য আর ভাইয়ার দেওয়া ক্যাডবেরি খাচ্ছি। হঠাৎ ইহান বাইক থামালো আমার পাশে, ইশারায় আমাকে বসতে বলল। আমি ওর দিকে না তাকিয়েই বললাম, নো থ্যাঙ্কস, আমি রিকশাতেই যেতে পারব। তুমি যেতে পারবে কি পারবে না তা আমি জানি। তুমি তো কেয়ারলেস, সো রিকশাতে না যাওয়াই তোমার জন্য বেটার হবে। তাই বলছি ফার্স্ট উঠে বসো বাইকে। আপনাকে আমাকে নিয়ে এত ভাবতে হবে না, আমি একাই যেতে পারবো বলে দুহাত বুকে গুজে দাঁড়িয়ে রইলাম। তোমাকে কে বলেছে আমি তোমাকে নিয়ে ভাবছি? হ্যাঁ, আজব, এই মাত্রই তো আপনি বললেন আমাকে লিভ দেওয়ার কথা। আমি কপাল কুঁচকে ইহানের দিকে তাকিয়ে বলি, হ্যাঁ, তোমাকে লিভ দেওয়ার কথা বলেছি, তবে সেটা তোমার জন্য নয়, আমার নিজের জন্য প্লাস আমার ফিউচার জেনারেশন এর জন্য। বাই এনি চান্স তোমার কোনো অ্যাক্সিডেন্ট হলে তাহলে আমার ভবিষ্যৎ বেবিদের কি হবে? তাদের আর এই সুন্দর পৃথিবীতে তাদের পাপার সাথে সাক্ষাৎ করা হবে না। ইহানের কথা শুনে আমি ওর দিকে চোখ বড় বড় করে তাকাই আর ভাবি, কি সাংঘাতিক মানুষ রে বাবা, এখনই এত কিছু ভেবে বসে আছে। কি হলো এভাবে তাকিয়ে থাকবে রাস্তার মাঝে? অবশ্য আমার তাতে সমস্যা নেই, কিন্তু লোকজন কি ভাববে বলো? সেই জন্য বলছি, তুমি বললে একটা সময় ফিক্সড করে দেব, তোমার সামনে বসে থাকব, আর তুমি মন ভরে দেখে নিও কেমন। বলে ইহান লাজুক হাসে। আমি ইহানের কথায় কোমায় চলে গেছি যেন। শুনুন হুমম, শুনছি তো বলো। বলছিলাম কি, আমি আপনার সাথে যেতে পারি, তবে একটা শর্ত আছে। আমার কথা শুনে ইহান কপাল কুঁচকে আমার দিকে তাকায়। আমাকে যদি মেডিকেলের আগেই নামিয়ে দেন তাহলেই আমি যাব, এছাড়া নয়। কারণটা জানতে পারি? আসলে আপনার সাথে বাইকে যেতে দেখলে অনেকে হয়তো বিষয়টা ভালোভাবে নিবে না, কেউ কিছু বলতেও পারে, এই জন্য আর কি। আমি ওড়না আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে বললাম। কে কি ভাবল আর বলল, আই ডোন্ট কেয়ার। ইহানের ভাবলেশহীন জবাব। একটু ভেবে দেখুন না। আমাকে থামিয়ে দিয়ে ইহান আমার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলে উঠে, হুমম, দেখছি তো। তবে এই মাঝরাস্তায় এর থেকে বেশি কিছু দেখতে বলো না, প্লিজ। আজব।
এই অসভ্যটার সাথে যত কথা বলবো ততই নিজেকে অস্বস্তিতে পড়তে হবে। তার চেয়ে আর কথা না বাড়িয়ে বাইকে বসাই বেটার হবে, মনে মনে বলে দ্রুত বসে পড়ি। বাইক থেকে নেমে দেখি ফারিয়া গেইটের সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এগিয়ে আসে আর ঠোঁট টিপে হাসতে থাকে। ফারিয়া কিছু বলতে যাবে, তার আগেই আমি বলি, এই ফারিয়া, আমার খুব গরম লাগছে, চল তো তাড়াতাড়ি ক্লাসরুমে গিয়ে ফ্যানের নিচে বসব। মাঠের মধ্যে সাহেল, লিজা, নীরা, আহিল, রাকিব ওরা সবাই বসে আছে। ইহান গিয়ে ওদের পাশে বসে। ইহান এই সপ্তাহেই নাকি মেডিকেলের বর্ষপূর্তি, তাই প্রতিবারের মতো এবারও ফাংশন হবে কলেজে। আজকে আর ক্লাস হবে না, এই নিয়ে মিটিং বসবে। জানিসই তো প্রতিবারের মতো এবারেও সিনিয়র স্টুডেন্ট হিসেবে আমাদেরকে মিটিংয়ে অ্যাটেন্ড করতে বলা হয়েছে। লিজা কথাগুলো বলে। ইহান ফোন স্ক্রুল করতে করতে বলে, হুমম, কে কিসে পার্টিসিপেট করবি ঠিক করেছিস তোরা? না, এখনো আমি ভাবিনি এটা নিয়ে, সাহেল বলে। তবে আমি ভেবে ফেলেছি মামা। আহিল দাঁত বের করে হাসতে হাসতে বলে, আমি কাপল ডান্স করব লিজা বেইবির সাথে। লিজা রাগে ফুঁসতে ফুঁসতে বলে, জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দে ভাই। লিজা, তুই যেভাবে ফোঁস করেছিস, তোকে দেখে তো আমার নিজেরই ইচ্ছে হচ্ছে তোকে দিয়ে নাগিন 2 সিনেমা বানাতে। সিনেমাটা যা মার্কেট পাবে না, এক সিনেমার আয়ের টাকা দিয়েই আমি সারা জীবন বসে বসে খেতে পারব। তো লিজা বেইবি, রাজি আছিস নাগিন 2 এর নায়িকা হওয়ার জন্য? আর নায়ক তো আমি আছি। আহিলের কথা শেষ হওয়ার আগেই লিজা ধুম করে আহিলের পিঠে কিল বসিয়ে দিয়ে বলে, বেয়াদব একটা, কোনোদিন তোর এই ফাজলামি যাবে না। এর মধ্যে হঠাৎ ইহানের ফোন আসে, রিসিভ করে। হ্যাঁ আম্মু বলো। হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলে, ওকে ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে চলে আসছি, তুমি টেনশন করো না। বাই। কি হয়েছে, কোনো সমস্যা? সাহেল ইহানকে প্রশ্ন করে। আম্মুর কলেজে আম্মুর সাবজেক্টের এক্সাম আজকে। ফটোকপির দোকান থেকে প্রশ্ন নেওয়ার কথা ভুলে গেছে, তাই এখনই আমাকে প্রশ্নগুলো নিয়ে আম্মুকে দিয়ে আসতে হবে। এক্সাম তো 10টা থেকে, এখনো 10টা বাজতে 20 মিনিটস বাকি আছে। আমি কাজটা করে আসছি, তোরা থাক বলে দ্রুত ইহান চলে যায়। আমার আম্মু যদি কখনো ফোন করে বা ডেকে বলে, আহিল শোন, তোর সাথে আমার কথা আছে, তখন গড়গড় করে আমার সব পাপের কথা মনে হতে থাকে। আহিলের কথা শুনে সবাই হেসে ফেলে, আর লিজা বলে, সারাক্ষণ অকামকুকাম করলে তো এরকমটা মনে হবেই, ভালো কিছু মনে হওয়ার জন্য ভদ্র হতে হয়। আমি বুঝি না আন্টি আঙ্কেল এত ভালো মানুষ, সেখানে তুই তাদের ছেলে হয়ে এত ফাজিল কেন হয়েছিস? আরে আমার মতো এত ইনোসেন্ট ছেলে আর একটাও পাবি না লিজা বেইবি। তাই সময় থাকতে সঠিক জিনিসের মূল্য দিতে শেখ, পরে কিন্তু আফসোস করেও কুল পাবি না। বাদ দে তো এসব, চল হলো রুমে যাই। বলে সাহেল উঠে দাঁড়ায়, বাকিরাও ওর পিছু পিছু যায়। হ্যালো ইহান, তুই কোথায় এখন? ঠিক সময় মতো আন্টিকে প্রশ্নগুলো দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। কিন্তু তুই এখন ফোন করলি, জরুরি কিছু বলার আছে? তোর আসতে আর কতক্ষণ লাগবে? এই তো আমি এসে গিয়েছি, ক্যাম্পাসে ঢুকছি। তুই কোথায় সাহেল? আমি, আহিল আর রাকিব দোতলার বারান্দায় আছি, তুই আয়, জরুরি কথা আছে। ওকে। বলে ফোন কেটে ইহান দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। কি হয়েছে, কি এমন জরুরি কথা? লিজা তো বর্ষর একটা অঘটন ঘটিয়ে ফেলেছে। ইহান ভ্রু কুঁচকে সাহেলকে উদ্দেশ্য করে বলে, কি করেছে লিজা? ফাংশনের জন্য যে মিটিং বসা হয়েছিল, লিজা ওখানে বলেছে এবার যারা গান গাইবে তাদেরকে ডুয়েট গাইতে হবে, আর যারা ডান্স করবে কাপল ডান্স করবে। সাহেলের কথার মাঝেই আহিল বলে ওঠে, আর ওই বেটা মোবারক স্যার লিজাকে এপ্রিশিয়েট করে বাহ বাহ বলে, দারুণ আইডিয়া,
দারুণ আইডিয়া বলে চিল্লাতে থাকে। তখন বাকি স্যারেরাও লিজার কথাটা মেনে নেয়। এর মানে এই দাঁড়ালো আমরা যারা ডান্স করব তারা কাপল ডান্স করব, আর গাইলেও ডুয়েট। এখন আমি তো পিওর সিঙ্গেল, এখন পার্টনার কই পাই? স্যারেরা কোনো জড়ি না মর্জিনার সাথে জুড়ে দিবে তা ভাবলেই আমার কান্না পাচ্ছে। রাকিব অসহায় ফেস করে বলল। ইহান কিছু সময় ভেবে বলে ওকে ঠিক আছে, আমি তো এতে কোনো প্রবলেম দেখছি না। সবাই ইহানের দিকে অবাক হয়ে বলে, তোর কোনো সমস্যা নেই বলছিস? লিজা তো ডুয়েট গাইবে বলেছে আর ওর সাথে তোর নামটাও জুড়ে দিয়েছে মামা। আমি আমার কেস সলভ করব, তোরা তোদের টানিয়ে ভাব বলে ইহান চলে যায়। সেখান থেকে ফারিয়া বেচারি মনটা খারাপ করে বসে আছে। কারণ একটু আগে কয়েকজন স্যারের সাথে সিনিয়র স্টুডেন্ট এসেছিল ফাংশনে কারা কারা পার্টিসিপেট করবে আর কোনো বিষয়ে নাম অ্যাড করার জন্য। আমি তো আগে থেকেই ভেবে রেখেছি এসব কিছুতে আমি নেই। ফারিয়ার ইচ্ছে ছিল ডান্স করার, কিন্তু যেই শুনেছে কাপল ডান্স করতে হবে অমনি ওর মন খারাপ হয়ে যায়। ওর মনের মতো পার্টনার পাবে কই? এই জন্য আর বেচারি নিজের নামটা দিতে পারল না। ফারিয়া মন খারাপ করিস না, চল তুই নাম দে, আর আমাকে বল কাউকে যদি বলতে হয় আমি নিজে তাকে বলে তোর পার্টনার করিয়ে দেব। তাও তুই এভাবে বসে থাকিস না প্লিজ। এর মধ্যে ফারিয়া বলে, আমি ওয়াশরুমে যাব, তুই চল আমার সাথে। ফারিয়া ওয়াশরুমে গেছে, আমি ওয়াশরুমের সামনের বারান্দায় পায়চারি করছি। হঠাৎ আমার হাত ধরে টান দিয়ে কেউ একজন একদম কর্নারে নিয়ে গেল। আমি কিছু বলতে যাব তখন দেখি ইহান। কি হয়েছে তা কি আপনার? এভাবে এখানে আনলেন কেন? কেউ দেখে ফেললে কি ভাববে সবাই? শেষ হয়েছে তোমার প্রশ্ন করা। তোমার প্রশ্নের আনসার দেওয়ার মতো সময় আমার কাছে এখন নেই। আমি যা বলছি তুমি এখন মন দিয়ে সব শুনো আর ফাস্ট তাই করবে, কেমন? আশ্চর্য! আমি আরও কিছু বলতে যাব ইহান থামিয়ে দিয়ে বলে, লিস্টে দেখলাম তোমার আর ফারিয়ার নাম নেই। কিন্তু কেন? আমার এসব কিছুতে ইন্টারেস্ট নেই সেই জন্য। আর ফারিয়া ওর পারফেক্ট পার্টনার কে হবে এ নিয়ে ডিপ্রেশনে পড়েছে, এই জন্য নাম দেয়নি। ওহহ, তুমি আর ফারিয়া এখন হলো রুমে গিয়ে বলবে তুমি গান গাইবে। আর ফারিয়া যেহেতু ডান্স দিতে ইচ্ছুক ওকে ডান্সে নামটা দিতে বলো, বাকি সবটা আমি ম্যানেজ করে নেব। আশ্চর্য! আমি এসব কেন করতে যাব? আর আমি গান গাইতে তেমন পারি না। আমি তোমাকে শিখিয়ে দেব, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, যা বলছি সেটা করো। একদমই নয়, আমি পারবো না। ওকে, অ্যাজ ইউর ইউশ। আমি যতটুকু জানি তাতে মনে হয় তোমার ফ্রেন্ডের মন খারাপ। নাচের সঙ্গী কে হবে এটার জন্য সে অংশগ্রহণ করতে পারছে না। সাহেল যদি ফারিয়ার সঙ্গী হয় তবে আমার মনে হয় ফারিয়া খুশি খুশি মনে রাজি হবে। কি বলো তুমি? আর আমি যদি সাহেলকে বলি ফারিয়ার সাথে ডান্স করার কথা, তবে সাহেল আমার কথা কখনো ফেলতে পারবে না। এতদিনে এটা তুমি বুঝতে পেরেছ। ইহান যদি ওর ফ্রেন্ডদেরকে কিছু বলে তবে ওরা কেউ কখনো না করতে পারবে না, এটা আমি ভালোভাবেই বুঝতে পারছি এ কয়দিনে। ভাবার জন্য তোমার কাছে 10 মিনিট সময় আছে, ভালো করে ভেবে নাও। বাই বলে ইহান চলে যায়। এখন আমি কি করব বুঝতে পারছি না। গান গাইব আমি, অনেক দিন প্র্যাকটিস করা হয় না। আর ফারিয়ার নাচের সঙ্গী যদি সাহেল ভাইয়া হয় তবে ও বেচারি খুব খুশি হবে, আমি সেটা ভালোভাবেই জানি। আমার ভাবনার মাঝেই ফারিয়া ডাক দেয়, এই ঈশিতা তুই এখানে কি করছিস? আমি কখন থেকে তোকে খুঁজছি। হঠাৎ কোথায় হাওয়া হয়ে গিয়েছিলি? কোথাও না, এখানেই তো। চল বাসায় যাব, আজ যেহেতু ক্লাস হবে না।
শুধু শুধু এখানে না থেকে তার চেয়ে বরং চলে যাই। কথাটা ফারিয়া মন খারাপ করেই বলে। ফারিয়ার মন ভালো করার জন্য অবশেষে আমি ফারিয়ার হাত ধরে টেনে হলো রুমে গেলাম। ইহান আমাকে দেখে মুচকি হাসছে। এখানে কেন আনলি? আমার দেরি হয়ে যাচ্ছে, বাসায় যাব। আমি ফারিয়ার কথার উত্তর না দিয়ে স্যারকে বলি, স্যার আমি ঈশিতা ও ফারিয়া ফার্স্ট ইয়ারের, ওর নামটা ডান্সে আর আমারটা গানে লিখুন। এতক্ষণ তোমরা দুজনে কোথায় ছিলে? সব তো ফাইনাল হয়ে গেছে। সবাই যার যার পার্টনার বেছে নিয়েছে। এখন তোমাদের জন্য নতুন সঙ্গী কই পাই? তখন ইহান বলে উঠে, স্যার এই মেয়েটা যেহেতু বলছে আমি ব্যাপারটা হ্যান্ডেল করতে পারি। ইহানের কথা শুনে আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। এই মেয়েটা, ওর কথা আর অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে আমাকে এই প্রথম দেখছে। স্যার আপনি পারমিশন দিলে আমি, তা মিস কি যেন আপনার নামটা বললেন? ওহ মনে পড়েছে, মিস ঈশিতা আপনি চাইলে আমি আপনাকে হেল্প করতে পারি, আর ফারিয়াকে হেল্প করবে সাহেল। সাহেল ভাইয়ার দিকে তাকিয়ে, ঠিক আছে সাহেল। সাহেল ভাইয়া আমতা আমতা করে বলে, আমি? তখন স্যার বলেন, ইহান একদম ঠিক বলেছে। আচ্ছা ফারিয়ার সঙ্গী সাহেল হল, কিন্তু ইহান লিস্টে দেখছি তোমার সাথে লিজার নাম আছে, তাহলে? স্যার এ নিয়ে আপনি ভাববেন না, এটা সলভ করার জন্য আহিল আছে কি বলি সাহিল? জি স্যার, ইহান একদম ঠিক বলেছে। আচ্ছা তাহলে আপাতত সকল প্রবলেম সলভ হয়েছে। এখন বাকি কাজগুলো কমপ্লিট করে আমার কাছে জমা দিয়ে দেন। তোমরা যাবে? ঠিক আছে ইহান, আমি অফিস রুমে ওয়েট করছি বলে স্যার বেরিয়ে গেল। ইহান আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, আমি জানতাম তুমি আসবে। আমি কিছু না বলে ওখান থেকে চলে আসলাম। স্যারের সামনে মিস আপনার নামটা যেন কি? ড্রামাডাজ একটা, মনে মনে বলে বেরিয়ে আসলাম। ফারিয়ার দিকে তাকিয়ে দেখি খুশিতে ওর চোখ মুখ জ্বলজ্বল করছে। সন্ধ্যা 7:30 বাজে। ল্যাম্পলাইটের আলোয় দ্রুত পায়ে হেঁটে একটা গলির ভিতর দিয়ে একটি মেয়ে যাচ্ছে। মেয়েটার মনে প্রচণ্ড ভয় হচ্ছে। মনে হচ্ছে কেউ তার পাশে আছে, পিছনে ফিরে দেখে কেউ নেই। তাও মনের থেকে ভয় কিছুতেই দূর হচ্ছে না। আরও যত সব খারাপ চিন্তা ভাবনা আছে সব যেন একসাথে মনে এসে উকি দিচ্ছে। রাস্তার পাশে 3টে ছেলে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। মেয়েটির মনে অজানা ভয় সাথে সাথে বাসা বাঁধে। মেয়েটি আরও দ্রুত হাঁটতে থাকে। কথায় আছে বিপদের সময় যেন ফুরাতেই চায় না। মেয়েটির কাছে মনে হচ্ছে পথ যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। মেয়েটি পিছনে ফিরে দেখে ছেলেগুলো ওর পিছে পিছে আসছে। মেয়েটা হাঁটা থেকে দৌড়াতে থাকে। ছেলেগুলো ও দৌড়াতে থাকে। হঠাৎ মেয়েটা প্লাজোর সাথে বেঝে পড়ে যায়, আর বখাটে ছেলেগুলো মেয়েটার সামনে এসে বাজে টন দিতে থাকে। মেয়েটা অসহায়ের মতো কাঁদতে থাকে। একটা ছেলে মেয়েটার হাত ধরতে যাবে তখনই কেউ বাইক নিয়ে এসে মেয়েটা আর বখাটে ছেলেদের মাঝখানে বাইক থামায়। চলবে ইনশাআল্লাহ।